লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। কিছু কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক, তিনি বলছেন, তার নামে ডক্টর আছে, তিনি আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, মন্ত্রী মিলন না। আমার নাম হচ্ছে পরীক্ষা মিলন। ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি করেছেন বিনা পরীক্ষায় কি করেছেন? আজকের উন্নত বিশ্বে যে নতুন পদ্ধতিতে লেখাপড়া করা হয়, প্রজেক্ট সিস্টেমে করা হয়, পরীক্ষা ছাড়া কি হয়? কি বলতে চাচ্ছেন? শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, কিন্তু পরীক্ষা পেতে রেখে পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট হয়? আমি আজকালকার দিনে দেখতে পাচ্ছি অনেক গুণীজনে এমন সব মন্তব্য করেন বিভ্রান্তকর, মাঝে মাঝে ভাবতে ইচ্ছে হয় যে আসলে বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডি গুলো আমাদের খতিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছেন তো? একটা ছোট্ট গল্পই করে ফেলি। এক ভদ্রলোক ঘোড়া নিয়ে বেড়াচ্ছিল, তো দেখলো একটা সাইন লেখা, এদিকে গেলে পিএইচডি কিনতে পাওয়া যায়। ওই সাইন দেখে উনি ওই ঘোড়াকে নিয়ে ওই অফিসে গেলেন, গিয়ে বললেন যে এখানে কি পিএইচডি বিক্রি হয়? হ্যাঁ হয়। কতটা ডলার? $10,000। তো ঠিক আছে, আপনার নাম রেজিস্ট্রেশন ফিল আপ করে দেন। নাম রেজিস্ট্রেশন ফিল আপ করে দিল, কতক্ষণ পরে একটা পিএইচডি সার্টিফিকেট দিয়ে দিল। ভদ্রলোক খুব খুশি হয়ে গেল, পিএইচডি সার্টিফিকেট পেয়ে গেলেন $10,000। তিনি সেই পিএইচডি সার্টিফিকেট নিয়ে খুব খুশিতে ফেরত আসছেন। হঠাৎ করে চিন্তা করলেন, বিকাল বেলা ঘোড়া নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, ওই ঘোড়ার কারণেই তো আমি পিএইচডিটা পেলাম। ঘোড়াটা না থাকলে আমি ঘুরতেও যেতাম না, পিএইচডিটা পেতাম না। উনি খুব নিজেকে রিগ্রেট ফিল করলেন, কোন সূচনা করলেন, করে ভাবলেন যে না, আমার ঘোড়াকে একটা পিএইচডি দেওয়া দরকার। উনি আবার ঘোড়াটা ঘুরিয়ে সেখানে গেলেন, গিয়ে বললেন, এই নেন $10,000, এই নেন আমার ঘোড়ার আইডি, আমার ঘোড়াকে একটা পিএইচডি দেন। প্রতি উত্তরে বলল, আমরা ঘোড়াকে দেই না, আমরা গাধাকে দেই। বুঝতে পেরেছেন তো? যদি এইভাবে মানুষ তার ব্যক্তি চেতনা, চিন্তা ভাবনাকে বাদ দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, এতে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের জীবনের চ্যালেঞ্জ। আমি আগে থেকে ঘুরিয়ে বলছি, এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব। এই বাংলাদেশে পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে, সেই আদলে ইউনিভার্সিটি আমরা বানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের ছাত্ররা মেধাবী। আমি নিজেও জানি বাংলাদেশের প্রতিটি ছাত্র যারা বাইরে পড়তে গিয়েছে তারা অত্যন্ত সুনাম অর্জন করেছে। এখন হিসেব করে দেখা যায় ডিস্ট্রিক্ট পায় ওই বাংলাদেশি ছেলে মেয়েরা বিদেশে বসে। তাহলে আমরা কেন পারবো না এই এডুকেশন হাব করতে? আমরা কেন পারবো না $40 বিলিয়ন বিজনেস করতে চায় ব্রিটিশ ইউকে? আমরা কেন পারবো না $100 বিলিয়ন বিজনেস করতে এই বাংলাদেশে? এটাই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আবারও বলছি, আল্লাহ আমাদেরকে মানব সম্পদ দিয়েছে, সকলের ঘাড়ে একটি করে মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ নেপোটিজমে বিশ্বাস করে না, আল্লাহ ফেভারিটিজমে বিশ্বাস করেন না, আল্লাহ কাউকে ডিসক্রিমিনেশন করে না, সকলের মাথায় সমান মস্তিষ্ক দিয়েছে। অতএব ওই মাস্টার আমাদের লেখাপড়া করতে হবে, এই জাতি গঠন আমাদের করতে হবে। আমি এখন শেষ করি আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্পর্কে। হ্যাঁ, উন্নয়ন সাথে এক্সপেক্টেড থেকে আরো বেশি আর্নিং করা। We need technical and vocational education and training. That is another important subject. এটাকে আমরা টাবুস করে নিয়েছি। We must return from there. ধরুন, আজকালকার দিনে দেখতে পাওয়া যাচ্ছে মাদ্রাসায় স্টুডেন্ট মাইগ্রেটেড হচ্ছে বেশি, আবার যেদিকে যাচ্ছে সেদিকে গেলে তো আবার অন্য সংখ্যা চলে যাচ্ছে। How well, let me go it, because ওনারা তো বসেই আছেন, কিছু না কিছু যেন বলি। Well,
মাদ্রাসা এডুকেশন কেন মাইগ্রেট করছি? ভেরি সিম্পল। এবারে এইচএসসি পরীক্ষায় আমি একক প্রশ্ন করেছি, সারা বাংলাদেশে একক প্রশ্ন করেছি, 9টি বোর্ড একক প্রশ্ন করেছে, কিন্তু টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং মাদ্রাসা বোর্ডকে আমি একক প্রশ্ন করতে পারিনি। এখানে আজকালকার দিনে দেখা যায় আমরা সৃজনশীল প্রশ্ন করি, ক্রিয়েটিভ কোশ্চেন এন্ড আনসার করি, কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন এন্ড আনসারকে এটাকে নন ক্রিয়েটিভিটি, এটাকে ডাইভার্ট করে ফেলে, এটাই দেখছি। যেমন আমি বলছিলাম ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা টাফ হয়েছে এবং 2টি প্রশ্ন ভুল হয়েছে। বস্তুত কিন্তু 2টি প্রশ্ন তেমন কোনো ভুল হয়নি, বাট ভুল বলে সবাই বলছে। এবং প্রশ্নটা যিনি করেছেন তিনি যারা থিওরি করেছেন তারা প্রশ্ন ঠিকই পাচ্ছেন। ইন দিস কেস আমি বললাম যে কোশ্চেন যারা তৈরি করেন, মডারেট করেন, তাদেরকে 2 বছর জন্য ট্রেনিং দিতে হয়, দেওয়ার পরে তাদেরকে তৈরি করে তারপর কোশ্চেন করতে পাঠানো হয়। আমরা এসেছি 4 মাস, আমরা তো 2 বছরের জন্য নতুন মডারেটর, নতুন কোশ্চেনের সেট করিনি, আমরা করব। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে, অতএব আমরা এই মডারেশন কোশ্চেন আনসার এগুলি আমরা করব, কোশ্চেন আমরা করব। এটাকে ইন্টারপ্রেট করলো, ও 2 বছর আগে এসএসসি কোশ্চেন হয়েছে, এটা নিয়ে ট্রল শুরু হলো। আমি বলেছি 2 বছর লাগে ট্রেনিং করতে। যেমন সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার পিওকে কল করছে, স্যার কি একটু কথা বলতে দেন না। তো ভাবলাম বাচ্চা মেয়ে কল করেছে, বৃষ্টিতে ভিজে এসে পরীক্ষাটা, আবার জিজ্ঞেস করলো স্যার পরীক্ষাটা পিছানো যেত না? বললাম দেখো পরীক্ষাটা আমরা নেই, জনপ্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলকে মিলে আমরা পরীক্ষাটা নেই, এটা হুট করে চেঞ্জ করা যায় না। তবে আমি বিকেল 5টা পর্যন্ত মেট্রোলজিস্টের সাথে, ওয়েদারম্যানের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো বৃষ্টি হবে না, সেই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু দেখা গেল সকালবেলা বৃষ্টি হয়েছে। কোথায় হয়েছে? সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। কোথায় জলবদ্ধতা হয়েছে? একটি মাত্র সেন্টার, সেটা হলো কুমিল্লা মহিলা কলেজ। এবং আমাদের নিয়ম রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ওই এলাকার ইউনো ডিসি তারা ওই কেন্দ্র বন্ধ করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত, তারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন। কারণ আমাদের সেকেন্ড সেট কোশ্চেন রয়েছে, কারণ ঢাকায় বসে সারা বাংলাদেশ তো দেখা যায় না। আমি যখন সকাল 9টায় দেখলাম যে কুমিল্লা মহিলা কলেজ বন্যার জলে ভেসে যাচ্ছে, অর্থাৎ জলবদ্ধতা, তখনই আমি ইমিডিয়েটলি বোর্ডকে বললাম ওখানে যান, পরীক্ষা 1 ঘন্টা পিছিয়ে দেন, কারণ 5তলা বিল্ডিং ঠিকই আছে, ওদেরকে ওখানে বেঞ্চ দিয়ে হেঁটে উপরে নিয়ে যান, ওখানে পরীক্ষা দেন, 1 ঘন্টা পরে পরীক্ষা নেবেন এবং তাদের আধা ঘন্টা এডিশনাল টাইম দিবেন, যেহেতু তারা অনেকটা সময় নষ্ট হয়েছে, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা 3.5 ঘন্টা দিবেন। এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছে বাসা থেকে কাপড় এনে সবাইকে সুস্থ করে পরীক্ষা দিবেন। পরীক্ষা বন্ধ করার দায়িত্ব কিন্তু ওই এলাকার অথরিটি করেনি। সারা বাংলাদেশে এটা হয়েছে, কিন্তু একটি সেন্টারে বৃষ্টি হয়েছে, কিন্তু একটি, আপনারা দ্বিতীয় কোনো সেন্টার দেখাতে পারবেন না। ঢাকা শহরে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এটা একটা কমন টার্মিনোলজি, এটা কোনো নিত্য নতুন ব্যাপার না। সেই জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম পরীক্ষাগুলোকে আমি এগিয়ে নিয়ে আসবো। যেমন আগামী 2027-এ এইচএসসি পরীক্ষা অলরেডি কিন্তু আমি জুন মাসে নিয়ে এসেছি, এটা নিয়ে অনেকেই বিরূপ সমালোচনা করছেন। আমি রুটিনও অ্যাডভান্স দিয়ে দিয়েছি, আমি আস্তে আস্তে স্কুইজ করছি, সিনক্রোনাইজ করছি। ম্যাট্রিক পরীক্ষাগুলো নিয়ে আসতেছি জানুয়ারিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিয়ে আসছি মার্চে, এইভাবে আমি প্ল্যান এন্ড ডিজাইন করেছি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন আপনাদের? আমি বললাম হ্যাঁ আমি জানি বৃষ্টি হয়েছে, আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত। সেই সাথে বললাম আমার মেয়ে তানজিদা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে ফার্মের মুরগির মতো, সেই জন্য আরো বেশি চিন্তা করতেছি তোমাদের কি জ্বর আসে কিনা। সেই জন্য
আমি খুব উদ্বিগ্ন। যেটা হয়েছে তো হয়েছে, জ্বর আসে কিনা, কিন্তু কি করা যাবে? আমাদের পরীক্ষা তো সকলের সাথে কথা বলে বলতে হয়। সকলেই বলেছে পরীক্ষা নেওয়া যাবে। লক্ষ্মী মা, পরীক্ষাটা দিয়ে দাও, মাকে বলো এক কাপ কফি বানিয়ে দিতে, পড়ার টেবিলে বসে দাও। ইউ সি, শিক্ষার্থীরা তারা এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউ সি, জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা, আমি তো কাউকে দেখিনি আন্দোলন করতে। না, কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে, মিসগাইডেড করে কি একটা হ্যাভক সৃষ্টি করলো। ধরুন আজকে জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা চলছে। আমি মিডিয়া ভাইদের বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না, বললো যে জিওগ্রাফি সেকেন্ড পেপার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে। আউট কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পেয়েছেন? এই যে মিডিয়া মিস ইন্টারপ্রিটেশন করে, এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বেরোচ্ছে, এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। If this is the intention to the nation, how could you develop? But সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না।